সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেজেন্টস স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলথ টক। বরাবরের মতোই আমি সাথে আছি ডক্টর টিআর পিতামা। স্টুডিওতে উপস্থিত আছেন সুনামধন্য চিকিৎসক ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শক শ্রোতাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা রোগ নিয়ে কথা বলি, তবে আজ আমরা একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। শুরুতে জানতে চাই একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষায়িত জ্ঞান, আপনার ব্যক্তি জীবন এবং কেন আপনি চিকিৎসা সেবাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে। এই না 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 না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ধন্যবাদ। আসলে এই অনুষ্ঠানটার বিশেষত্ব আমিও ফিল করছি। সাধারণত এই ধরনের অনুষ্ঠানগুলিতে শুধুমাত্র অসুখ বিসুখ, হার্টের অসুখ, কিডনি অসুখ, ডায়াবেটিস, প্রেশার এগুলি নিয়ে আলোচনা হয় এবং কখনো কখনো আমার মনে হয় যে রোগীরা বোধ হয় একটু বিরক্তই বোধ করে যে শুধু অসুখ নিয়ে কথা বলি। সেখানে ডাক্তার যে একজন মানুষ, তারও যে জীবন আছে, সেগুলিও রোগীদের জানার প্রয়োজন বলে আমি মনে করি। আমি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। আমি সেখানকার স্থানীয় সরাইল অন্নদা স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করি এবং পরবর্তীতে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতে স্টার মার্কস সহ প্রথম বিভাগে পাশ করি এবং সরকারি মেডিকেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পাই। সেখান থেকে আমি 2000 সালে এমবিবিএস পাশ করি এবং পাশ করার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ক্রিশ্চিয়ান মেডিকেল সেন্টার, যেটি মিশন হাসপাতাল নামে স্থানীয়ভাবে পরিচিত, সেখানে চিফ মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি এবং সেখানে আমি 4 বছর সার্ভিস দিই এবং সেখানকার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার পেশেন্ট ছিল। এটি একটি ম্যাটারনিটি হসপিটাল ছিল, যার বেশিরভাগ পেশেন্টই আমার কাছে ছিল লেডি পেশেন্ট এবং অনেক প্রায় 5,500 শিশুর জন্ম কিন্তু আমার সময়ে ওই হাসপাতালে, যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ মেডিকেলে পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো সেই সময়টাতে 4 বছর সার্ভিস দেওয়ার পর আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই। আমার স্ত্রী নীতা চক্রবর্তী, আমাদের একটি পুত্র সন্তান আছে এবং পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে এখন যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আপনি যেটি বলছেন, সেটি সেই সময় 2004-এ আয়েশা মেমোরিয়াল হাসপাতাল নামে পরিচিত ছিল। সেটি আমরা আমাদের ব্যবস্থাপনায় অধিগ্রহণ করি এবং সেটির মূল দায়িত্ব আমি নেই এবং পরবর্তীতে এটিকে আস্তে আস্তে পরিচালনা করতে করতে সেই 50 শয্যার আয়েশা মেমোরিয়াল হাসপাতালটি এখন কিন্তু 350 শয্যার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমাদের 500 শয্যার ইউনিভার্সাল দ্য মেডিসিটির সুপার স্পেশালিটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, যেটি বাংলাদেশের একটি আইকনিক কর্পোরেট হসপিটাল হবে, যেখানে উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা, চিকিৎসা সুবিধা বিদ্যমান থাকবে। তো বাই দিস টাইম আমি আমার হসপিটাল পরিচালনার স্বার্থে দেশে বিদেশে বেশ কিছু হসপিটাল ম্যানেজমেন্ট এবং লিডারশিপ ট্রেনিং করেছি। ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং সর্বশেষ আমি জাপানে
লিডারশিপ ট্রেনিং একটা প্রোগ্রাম করেছি, যেটি জাপান গভর্নমেন্টের একটি স্কলারশিপ প্রোগ্রাম ছিল, বিডিএলডি প্রোগ্রাম, যেটির মাধ্যমে আমি হায়ার ম্যানেজমেন্ট প্রোগ্রামে ওসাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কানসাই ক্যান্সু সেন্টার, সেখান থেকে আমি প্র্যাকটিক্যাল নলেজ গ্রহণ করি, যার মাধ্যমে আমি এদেশের মানুষকে স্বাস্থ্যসেবায় আরও অধিকতর সার্ভিস দিতে সক্ষম হচ্ছি বলে আমি মনে করি। আপনার এই বর্ণাঢ্য কর্মজীবনে আপনার অনুপ্রেরণার উৎস কে? আসলে আমি প্রথমেই যার কথা বলতে চাই যে আমার বড় বোন প্রীতি চক্রবর্তী, বাংলাদেশের একজন আইকনিক নারী উদ্যোক্তা এবং আমাদের গ্রুপের চেয়ারম্যান। আমি যখন ব্রাউনবাড়িয়া থেকে ঢাকায় আসি, আমি দিদির প্রেরণাতেই কিন্তু আসি। উনি যখন বলল যে আয়েশা মেমোরিয়াল হাসপাতালটি সেল হবে, তুমি একটু আসো দেখো। তো আমি যখন এটিকে দেখি এবং যখন মনে হলো যে এটা একটা খুব কমপ্লিট হসপিটাল, আমি চাইলে এটাকে চালাতে পারবো, তখন হাসপাতালটি আসলে খুব সিঙ্কিং অবস্থায় ছিল এবং বিক্রি হয়ে যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছে যে আমি যদি ডিভোটেড থাকি, আমি যদি প্রফেশনাল থাকি, আমি যদি মানুষকে রেসপেক্ট এবং পেশাগত সার্ভিস দেই, তাহলে বোধহয় এই প্রতিষ্ঠানটিকে বড় করে তোলা সম্ভব। এবং আমার অনুপ্রেরণার জন্য তাকে আরেকবার আমি ধন্যবাদ দিতে চাই যে আমি যখন নটরডেম কলেজে চান্স পাই, তখন কিন্তু আমার বোনের বাসায় থেকেই আমি পড়াশোনা করেছি এবং আমার পড়াশোনার শুরু থেকেই একদম তীক্ষ্ণভাবে আমার দিকে নজরদারি করা, যে বয়সে একটি ছাত্র বা ছাত্রী কিন্তু বিপথে যেতে পারে, সেই কারণেই হয়তো আমি এসএসসি থেকে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছি এবং সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। আমার বাবা মার আশীর্বাদ তো আমার পাশে আছেই, আমার সকল ভাই বোনরা আমার পাশে আশীর্বাদে ঘিরে রেখেছে। এবং আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আমার স্ত্রী নীতা চক্রবর্তীকে, কারণ আমার যে প্রফেশনটি, হয়তো আমি সকালে বের হই, রাত 12টায় ঘরে ঢুকি, তো সেটি যদি সে অবলীলায় মেনে নিয়ে না থাকতো, মানে মেনে না নিত, তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। সুতরাং তার কাছেও আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার বেশ কিছু বন্ধুবান্ধব সার্কেল আছে যারা আমাকে খুব ইন্সপায়ার করে। আমি অনেক জীবনে ভালো ভালো বন্ধু পেয়েছি, যে বন্ধুরা আমি বলবো সঞ্জীব, তনু, মোবারক, আরও ঢাকায় অনেক বন্ধুবান্ধব আছে। আমার ভ্রাতৃস্তম কিছু মানুষ আছে, মানু, উজ্জ্বল, নারায়ণ, এরা সার্বক্ষণিকভাবে আমার পাশে ঘিরে থাকে, যার ফলে আমার প্রফেশনাল কাজের বাইরেও আমি কিছু আরও সিএসআর টাইপ কাজ করি, যেগুলি হয়তো পরের আলোচনায় আমি বলবো। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বেসরকারি হাসপাতালসমূহের ভূমিকা কি? বাংলাদেশে আসলে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাত একটি চমকপ্রদ অবস্থানে দাঁড়িয়ে আছে, উইথ ভেরি ফিউ এক্সেপশনস, সেগুলি আমি বলছি। গত 2 দশকে বাংলাদেশে একটি অনুকরণীয় এবং অভাবনীয় ডেভেলপমেন্ট এসেছে হেলথ সেক্টরে। একসময় আজ থেকে 15-20 বছর আগে একটি এনজিওগ্রাম করার জন্য হয়তো কমপক্ষে পাশের দেশ ভারতে যেতে হতো, রিক্সায়, ভ্যানে, প্লেনে, ট্রেনে, বাসে চড়ে, ট্রেনে দাপাদাপি করে, অনেক কষ্ট করে মানুষ জমি বিক্রি করে বিদেশ যেত। কিন্তু আপনি শুনলে খুশি হবেন যে বাংলাদেশে কমপক্ষে 1/2 শতাধিক পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার রয়েছে, যেখানে উন্নত বিশ্বের প্রায় সকল কার্ডিয়াক সুবিধা বিদ্যমান। আমাদের ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল 24 ঘন্টা একটি ওয়ান স্টপ কার্ডিয়াক সেন্টার, যেখানে উন্নত বিশ্বের যে প্রাইমারি পিসিআই থেকে শুরু করে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, বাইপাস সার্জারি, ভালভ সার্জারি, রিডু সার্জারি এবং হাই রিস্ক যে বাইপাস সার্জারি সহ 24 ঘন্টা কার্ডিয়াক ইমার্জেন্সির সকল ব্যবস্থা রয়েছে। সুতরাং একটি উদাহরণই বোঝানোর জন্য যথেষ্ট। এছাড়াও রোগ নির্ণয় ব্যবস্থায় অনেক উন্নত বিশ্বের যন্ত্রপাতি এখন আমাদের দেশে বিদ্যমান, অনেক রিচ ডায়াগনস্টিক সেন্টার, তারকা মানে ডায়াগনস্টিক সেন্টার পর্যন্ত বাংলাদেশে রয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাত একটি বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রায় 66% স্বাস্থ্যসেবা কিন্তু বেসরকারি স্বাস্থ্য খাত দিয়ে আসছে। সরকারের একার পক্ষে 18 কোটি মানুষের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণ করা 1 কোটি সম্ভব নয়, তাই বেসরকারি উদ্যোক্তাদের জন্ম। আমরা চেষ্টা করছি সরকারের পাশাপাশি বেসরকারি খাত ভালোভাবে এগিয়ে চলতে, মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা যৌক্তিক মূল্যে প্রদান করতে। যারা উচ্চবিত্ত তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল কতগুলি রয়েছে, 5 স্টার হসপিটাল রয়েছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত কিংবা যদি কেউ বিশেষ পছন্দে অনেক উচ্চবিত্ত মানুষও আসতে চায়, যে কোনো লেভেলের মানুষকে কিন্তু আমরা সার্ভিস দিতে পারি এবং আমরা সক্ষমতা রয়েছে। বাট আমরা মূলত মধ্যবিত্তের জন্য আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালকে ডেডিকেট করতে চাই, কারণ এই যে প্রায় 85% জনগোষ্ঠী মধ্যবিত্ত, তারা আইদার 5 স্টার হসপিটালেও যেতে পারে না, আবার ঢাকা মেডিকেল কলেজের বারান্দায়ও যেতে পারে না।
একটা লোকলজ্জার ভয় থাকে, তাদের জন্য ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি অপার সম্ভাবনার জায়গা বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর কিছু নেতিবাচক বিষয় রয়েছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের যে নতুন এসেছেন তাকে ধন্যবাদ জানাই যে উনি সরেজমিনে বিভিন্ন হাসপাতাল পদক্ষেপ যাচ্ছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং গিয়ে যে সেখানে যে অব্যবস্থাপনা দেখছেন এবং তারও কিছু উনি তাৎক্ষণিক অ্যাকশন নিচ্ছেন। ব্যাঙের ছাতার মতো পাড়ায় মহল্লায় গলিতে অলিতে, নিচে পুরীর সিঙ্গারার দোকান, উপরে জুতার দোকান, তিনতলায় ডায়াগনস্টিক সেন্টার, এগুলি হতে পারে না। এরা এইরকম সেন্টারগুলি স্বাস্থ্যসেবার মানকে প্রশ্নবিদ্ধ করছে। এই ছোট ছোট পাড়া মহল্লার ছোট ছোট অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক্সে যখন একটা রোগী মারা যায় কিংবা ভুল চিকিৎসার অপবাদ আসে, তখন কিন্তু এটি সকল প্রাইভেট হসপিটালের কাছেই গায়ে একটি কাদা ছুঁড়ে দেয়। তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায়, মানুষ বেসরকারি স্বাস্থ্যখাতকে ভুল বোঝে। কিন্তু আমি জনগণের উদ্দেশ্যে বলবো, জনগণ এখন অনেক সচেতন, গণমাধ্যমকেও ভূমিকা পালন করতে হবে যে প্রতিষ্ঠানগুলিতে জীবন বাঁচানোর সকল আয়োজন রয়েছে, মানুষ যেন তার অসুখে বা জরুরি অবস্থায় এই ধরনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যায়। আপনি দেখবেন অনেক রোগী কিন্তু বুকে ব্যথা নিয়ে এমন একটা হাসপাতালে গিয়েছে যেখানে তাকে গ্যাসের ব্যথা মনে করে ট্রিটমেন্ট করছে, কোনো কার্ডিওলজিস্ট নাই, কোনো ফ্যাসিলিটিস নাই। দেখা গেল যখন অনেকটা সময় নষ্ট করে আমার কাছে আসছে, আমার এখানে 24 ঘন্টা জির ক্যাথল্যাব এবং 24 ঘন্টা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট থাকা সত্ত্বেও আমরা হয়তো অনেক সময় এই পেশেন্টটাকে সার্ভিস দিতে পারছি না। কারণ কার্ডিয়াক ডিজিজগুলিতে বা হার্টের অসুখে এক সময় গুরুত্বপূর্ণ বিষয়। 90 মিনিট ইজ এ গোল্ডেন আওয়ার। এই সময়ের মধ্যে যদি রোগী আমার কাছে আসতে পারে তাহলে কিন্তু তাকে উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবা প্রদান আমরা করতে পারি। সুতরাং এই সক্ষমতা রয়েছে। সুতরাং সরকারের নজরদারি বাড়াতে হবে। যারা বেসরকারি স্বাস্থ্যখাত রিয়েলি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাদেরকে যেমন প্রণোদনা দিতে হবে, তেমনি যারা অবৈধভাবে কাজ করছে, যারা লাইসেন্স নবায়ন করছে না, যারা যা ইচ্ছা তা করছে, নিম্নমানের রিয়েজেন্ট দিয়ে, এক্সপায়ার্ড ডেট রিয়েজেন্ট দিয়ে পরীক্ষা করছে কিংবা রোগীদেরকে সর্বশান্ত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, আপনারা জানতে পারলেন কিভাবে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতগুলোর মধ্যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল কিভাবে তাদের সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনায় কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? আসলে আমাদের দেশের যে বিষয়টি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে রোগীদের আস্থা অর্জন করা। এখন এই আস্থা অর্জন কিন্তু আজকে আপনি আমি টকশোতে কথা বলছি, আমাদের কথা শুনে মানুষের আস্থা অর্জন হবে না। এখানে গণমাধ্যমের একটি বিশেষ ভূমিকা রয়েছে। আমি আমার পূর্ববর্তী যে পয়েন্ট ছিল সেখানেও কিন্তু উল্লেখ করেছি যে কী কারণে আস্থার সংকট। কারণ এই যেটি বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলিতে যখন দুর্ঘটনা ঘটে তখন মানুষের মনে নেগেটিভ ঘটনা ঘটে। ছোট ছোট অসুখেও মানুষ তখন সর্বশান্ত হয়ে বিদেশ পাড়ি দেয়, মনে করে যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নেই। তারপর আমাদের যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে বিদেশে যে দেবী শেঠি, ডক্টর দেবী শেঠিকে ভগবান শেঠি বানিয়েছে কিন্তু ওই দেশের মানুষ, কিংবা আমাদের দেশের মানুষও যখন তার কাছ থেকে চিকিৎসা নিতে যায় তাকে মনে করে যে দেবী শেঠি মানে ভগবান শেঠি। দেবী শেঠির সমমানের চিকিৎসক কিন্তু বাংলাদেশেও রয়েছে। সুতরাং তাকে প্রমোট করতে হবে, তাকে প্রণোদনা দিতে হবে, তাকে অযথা বিব্রত করা যাবে না। কিন্তু আমাদের দেশে হেলথ এত অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে বিদেশে কিন্তু আপনি জানেন, আপনি একজন চিকিৎসক হিসেবে জানেন, বিদেশে হেলথ অ্যাভেলেবেল না, খুবই কঠিন একটা বিষয়। বিদেশে একজন ডাক্তারের নাগাল পাওয়া, বিশেষ করে একজন স্পেশালিস্টের নাগাল পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। কেউ চাইলেই তাৎক্ষণিক কোনো ডাক্তারকে দেখাতে পারবে না, কিন্তু আমাদের দেশে এটি অত্যন্ত অ্যাভেলেবেল। এই জন্যই হয়তো মানুষ হাসপাতালে গিয়ে ঝামেলা করে। যেটি আমি রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করব, সেবা খাতে বিশেষ করে হাসপাতালগুলিতে কখনো যেন কেউ এরকম পরিস্থিতির সৃষ্টি না করতে পারে। যদি কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে, অযথা ভিড় জমায়, রোগীর দূরপাল্লার আত্মীয় স্বজনরা এসে হাসপাতালের পরিবেশ বিঘ্নিত করে, চিকিৎসকের কার্যক্রমে বাধা সৃষ্টি করে, কিংবা হাসপাতালের কার্যক্রমে অপরাধ প্রবণ কার্যক্রম সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। এটি সরকারের কাছে আমার একটি বিশেষ দাবি রইল। তাহলে কিন্তু এদেশের স্বাস্থ্যসেবা যে পর্যায়টিতে এখন দাঁড়িয়ে আছে, যে কারণে মানুষ ভুল বুঝে বিদেশ যায়, সেগুলি কিন্তু অনেকাংশে কমে আসবে। কারণ বাংলাদেশে উন্নত বিশ্বের প্রায় সকল চিকিৎসা বিদ্যমান। শুধুমাত্র বেশ কিছু, যেমন লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বা কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশে খুব অল্প মূল্যে হরহামেশায় হচ্ছে। বোন মেরু ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশে হচ্ছে, বোন অ্যান্ড জয়েন্ট ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে। কিছু বিশেষ চিকিৎসা ছাড়া, যেমন আমি বলেছি যে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বা লিভার প্রতিস্থাপন, রোবোটিক সার্জারি, এগুলির জন্য মানুষ বিদেশ যায়। ক্যান্সার চিকিৎসায় মানুষ প্রায়ই বিদেশ যায়। আমি গর্ব করি বলি যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসার সকল আয়োজন রয়েছে
এবং আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজে কিন্তু যে নতুন 5 স্টার সেটআপটি হচ্ছে সেখানেও কিন্তু আমাদের 50 বেডের একদম ওয়ান স্টপ অনকোলজি সেন্টার থাকতেছে, ক্যান্সার সেন্টার, যেটির জন্য মানুষ বিদেশ যায়। ইভেন এখনও মানুষকে বিদেশ যেতে হবে না, বিদেশ গিয়ে মানুষ কোটি কোটি টাকা খরচ করছে কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে, যেটি বাংলাদেশে একদম বেশ কয়েকটা একদম স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ছাড়াও। সুতরাং আমি জনগণকে বলবো যে এ দেশের আপনাদের জন্যই আমরা কিন্তু চিকিৎসক, বা আপনাদের জন্যই এত কোটি কোটি টাকার বিনিয়োগ। সুতরাং আপনারা আমাদের উপর আস্থা রাখুন। বাংলাদেশে অনেক মেধাবী চিকিৎসক রয়েছে যারা বিদেশ গিয়ে কিন্তু অনেক বড় বড় সাফল্যের খবর আমাদের জন্য পৌঁছে দিচ্ছে। সুতরাং রোগীদেরকে বলবো যে আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা দিন। এবং গণমাধ্যমকে আমি বলবো যে বাংলাদেশের যে স্বাস্থ্যসেবায় এত অভাবনীয় অর্জন, সেগুলি আপনারা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিন। শুধুমাত্র নেগেটিভ নিউজ না, নেগেটিভ নিউজ যদি কেউ অন্যায় করে অবশ্যই আপনি প্রচার করবেন, অবশ্যই, কিন্তু পজিটিভ নিউজগুলি যদি বারবার দেওয়া হয়, এবং আমি বিশেষ করে যে নিউজ চ্যানেলগুলিকে বলবো যে প্রতিটা খবরের ফাঁকে ফাঁকে যে আমরা বিশেষ বিজ্ঞাপন বিরতিতে যাই, সেখানে যদি 30 সেকেন্ড বা 1 মিনিট বরাদ্দ রাখা হয় হেলথের জন্য, যেমন একটা টিপস দিল একটা ব্রেকে গেলে যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় আপনার হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্ট্রোক হতে পারে। মানুষ জানুক জিনিসটি, যে পাতলবণ খাবেন না, পাতলবণ খেলে আপনার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিংবা জর্দা খাবেন না, মুখে ক্যান্সার হতে পারে, ওজন বাড়াবেন না, বাইরের জাঙ্ক ফুড খাবেন না, নিয়মিত হাঁটুন, হেলদি ফুড খান। এই কথাগুলি যদি নিয়মিত বলা হয় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। আমাদের দেশের মানুষ কী করে যে অসুখ হলে শুধু হাসপাতালে যায়, কিন্তু বিদেশের চিত্র কিন্তু সেটি না। বিদেশে আপনাকে বাধ্যতামূলক বছরে 2 বার চেক আপ করতে হবে। তার জন্য সে বছরের শুরুতেই কিন্তু বিমা কোম্পানিগুলি টাকা নিয়ে যাচ্ছে। তো আমাদের দেশে যদি স্বাস্থ্য বিমাকে বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু মানুষ যে পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করতে হয় সেগুলি কিন্তু কমে যাবে এবং মানুষেরই কল্যাণ হবে। তো আমি মনে করি যে এই বিষয়গুলি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, যে আমাদের দেশে যদি স্বাস্থ্য বিমাকে বাধ্যতামূলক করা হয়, তাহলে হেলথ নিয়ে যে আনরেস্ট, নেগেটিভ টক এবং বিভ্রান্তিকর তথ্য, সেগুলো অনেকাংশে কমে যাবে। কারণ বেশিরভাগ মানুষ, প্রায় 70% মানুষ কিন্তু পকেটে টাকা দিয়ে চিকিৎসা করে, আর 30% হচ্ছে সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালেও কিন্তু টাকা খরচ হয়। সবাই মনে করে যে সরকারি হাসপাতাল মানে ফ্রি না। কিন্তু আপনাকে আরেকটি ভালো তথ্য দিচ্ছি, আমাদের যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু 10% রোগীর জন্য ফ্রি বেড রয়েছে। অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে একটা রোগী ভর্তি হলে যে তার দীর্ঘদিনের জ্বর ভালো হচ্ছে না, কিংবা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস অথবা গলব্লাডার স্টোন নিয়ে ভর্তি হয়েছে, এই রোগীটি কিন্তু আমার এখানে ভর্তি হলো, ঢাকা মেডিকেলে যে সমমানের চিকিৎসা এবং যে খরচে চিকিৎসা হবে, এখানে একই খরচে চিকিৎসা হবে। সুতরাং আমরাও কিন্তু সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যখাত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। এবং আমাদের যে মেডিকেল কলেজের আওয়ার 8টা থেকে সকাল 2:30 পর্যন্ত মাত্র 300 থেকে 500 টাকার মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফুল প্রফেসরকে মানুষ স্বল্প মূল্যে দেখাতে পারছে, বিশেষ ছাড়ে দেখাতে পারছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা আর্থিকভাবে কিছুটা অসচ্ছল, যাদের কাছে ফিনান্স একটা অনেক বড় ফ্যাক্টর, তাদের জন্য কিন্তু এই বার্তাগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি বেশি বেশি আমাদের স্বাস্থ্য খাতের সফলতার কথা প্রচার করেন, তাহলে আমাদের দেশের জনগণ আরো বেশি উপকৃত হবেন। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মা দিন রাত এভাবেই কাটে, বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। সুপারহিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসিমুখ সবার। আমাদের সরকারি বেসরকারি খাতে অনেক সময় ডাক্তারদের নিয়ে অনেক নেতিবাচক কথা শোনা যায়, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনার সাথে আমি একমত, আমি দ্বিমত পোষণ করব না। কারণ আমাদের ডাক্তার বা এই পেশার সাথে জড়িত যারা স্বাস্থ্যসেবার সংশ্লিষ্ট, সবাইকে আরও অনেক বেশি পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। আমাদের অপেশাদারিত্বের সুযোগ নিয়ে কিন্তু মানুষ বিদেশ চলে যাচ্ছে, মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছে। এদেশের যে হেলথ সেক্টরের এত চমকপ্রদ আজকের জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, শুধুমাত্র কিছু কিছু নেগেটিভ ঘটনার কারণে। সেটি সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই। সরকারি হাসপাতালগুলিতে মানুষের অভিযোগ কি, ডাক্তার রাইট টাইমে আসে না, দেরি করে আসে, আগে চলে যায়। কেউ কেউ বলে যে কোনো ডাক্তার ওষুধ কোম্পানির মোটরসাইকেলে চলে যাচ্ছে। এই বিষয়গুলি কিন্তু শক্তভাবে নজরদারি করা হচ্ছে। স্যার, প্রফেশনাল মিসকন্ডাক্ট বলতে আমরা কি বুঝি? আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে একজন চিকিৎসকের কাজ কি? একজন চিকিৎসকের রুগী দেখা,
তিনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে সরকারি চাকরির বিধিমালা তার ফলো করা, তাকে রাইটলি অফিসে যাওয়া, রাইটলি অফিস থেকে চেক আউট করা, সেগুলি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার পেশাদারিত্ব, তার অ্যাপ্রন হচ্ছে ডাক্তারদের একটা আমি বলবো অর্নামেন্ট। উই আর প্রাউড অফ অ্যাপ্রনস, কিন্তু আনফর্চুনেটলি অনেক ডাক্তার পোশাকের ব্যাপারে এতটাই আপত্তিকর পোশাক পরছে, অ্যাপ্রন পরছে না, পার্সোনাল ক্লিনলিনেস নাই, তাকে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে হচ্ছে না। ছেলেদের ক্ষেত্রে ছিঁড়া জিন্স পরে, হাফ হাতা শার্ট পরে চলে যাচ্ছে, অনেক মেয়েরা অপেশাদার ড্রেস পরছে। এগুলি কিন্তু আনরেস্টের অন্যতম প্রধান কারণ। আপনি যেগুলি বলছেন যে প্রফেশনাল মিসকন্ডাক্ট, আপনি কোনো রুগীরা যে কমপ্লেনগুলি করে যে ডাক্তার অযথা টেস্ট লেখে, অযথা নিম্নমানের কোম্পানির ওষুধ লেখে, রুগী কেন এটা বলবে? কারণ রুগী ওই ডাক্তারের আচরণে তুষ্ট হতে পারছে না। আমাদের সাথে রুগীদের এরকম ভুল বোঝাবুঝি হচ্ছে না। রুগীকে আমরা যখন বুঝিয়ে বলছি যে আপনার কিন্তু যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে, আপনি কি জানেন? রুগী বলে যে না, আমি জানি না। এই যে জানে না, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস। তাহলে এটা কবে থেকে ডায়াবেটিস প্রেশার আছে আমি কিন্তু জানি না। তাহলে আমি বা আপনি যদি তাকে এই গাইডলাইনটুকু দেই যে আপনি দেখেন আপনার এমন হতে পারে যে 1 বছর ধরে ডায়াবেটিস প্রেশার, এর জন্য কিন্তু আপনার এতদিনে কিডনি, হার্ট, লাং খারাপ হতে পারে। সুতরাং আপনার খুব জরুরি ভিত্তিতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনার স্বার্থে। রুগী দেখবেন সহাস্যে করবে, আপনাকে বাড়ি থেকে গাছের লাউটা কিংবা মুরগিটা গিফট করে যাবে। কিন্তু যখনই তাকে বলা হচ্ছে এই টেস্টগুলি করে আসেন, নির্দিষ্ট এই সেন্টার থেকে করে আসেন, এত কথা বলেন কেন, আপনি বেশি বোঝেন, এগুলি হচ্ছে ইনফেমাস কন্ডাক্ট। এগুলি করা যাবে না। এগুলি রুগীর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমার কাছে দেবতুল্য হচ্ছে পেশেন্ট। রুগী হচ্ছে আমার কাছে সবচেয়ে অগ্রাধিকারের একটা মানুষ। তাকে যে পেশারই হোক, তার সামাজিক অবস্থা যাই হোক, তার আর্থিক অবস্থা যাই হোক, তার পোশাক যাই হোক, তাকে কিন্তু আমার রেসপেক্টফুল অ্যাটিটিউড করতে হবে। এর বাইরে যাই হবে, এটাকেই মানুষ কিন্তু আপনার এই যে আপনি যে অপেশাদার আচরণ বলছেন সেটি বলবে। স্যার, একজন চিকিৎসক এবং প্রশাসক হিসেবে আপনার অভিজ্ঞতা আমরা জানতে চাই। আসলে আমরা যখন কেউ ডাক্তার হয় তখন কিন্তু তার কাজগুলি খুব লিমিটেড থাকে। আয়দার সে সরকারি চাকরি করছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, বিকালে কোনো একটি চেম্বারে বসছে, তার 10, 15, 20 জন বা কোনো অনেক বড় খ্যাতি সম্পন্ন ডাক্তার হলে 50, 60, 70, 100 জন রোগীও দেখে। যদিও এটিকে আমরা সাধুবাদ জানাই না, কারণ বাংলাদেশে রেফারেল সিস্টেম নাই বলে এক একজন ডাক্তার এত রোগী দেখে। বিদেশে কিন্তু আমি বারবারই বিদেশের তথ্য দিচ্ছি কেন, কারণ বিদেশ নিয়ে মানুষের তুষ্টি আছে প্রচুর, আমাদের দেশ নিয়ে তুষ্টি নাই, নেগেটিভ কথা বলে আমাদের দেশ নিয়ে। কারণ বিদেশে একটা ডাক্তার 10 থেকে 15 জনের বেশি রোগী দেখতেই পারবে না সারাদিনে, তার স্লটটা এরকম। কিন্তু আমাদের দেশের মানুষ সামান্য জ্বর সর্দি কাশিতেও আবদুল্লাহ স্যারকে দেখাতে চায়, বুকে ব্যথা হলেই প্রথমেই প্রফেসর খন্দকার কামরুল ইসলাম স্যারকে দেখাতে চায়। সুতরাং বিদেশে এই সিস্টেম নাই, আপনাকে জিপির মাধ্যমে আসতে হবে। তো ডাক্তারদের হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়। এখন আমি যখন প্রশাসক, আমার কি করতে হয়, আমি যখন রাউন্ডে যাই তখন আমার ডাক্তারকেও মনিটর করতে হয়। যখন কোনো রুগী দেখলাম ডাক্তার সম্পর্কেও কমপ্লেন করে, নার্স সম্পর্কে কমপ্লেন করে, আপনার নার্সটা আমার সাথে ভালো ব্যবহার করে নাই, কী ব্যবহার করে নাই, তাকে ডাকা হয়েছিল, সে বলছে বারবার ডাকেন কেন? ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে এরকম কথা কেউ বলতে পারবে না। ডাক্তার রোগীর সাথে উচ্চস্বরে কথা বলেছে, আমার হাসপাতালে এগুলি নিষেধ করা যাবে না। এখানে আমি আবারও বলেছি যে আমার রোগী হচ্ছে প্রায়োরিটি। হ্যাঁ, কি হতে পারে নেগেটিভ ঘটনা ঘটে রোগীর স্বজনদের ক্ষেত্রে। দেখা গেল একজন ভদ্রমহিলা ভর্তি আছে, তার ছেলেটি হয়তো কিছুই করছে না, সে ডাক্তারকে সহযোগিতা করছে, নার্সকে সহযোগিতা করছে, তার একটি বন্ধু বাইরে থেকে এসে একটা হইচই করা শুরু করলো, ডাক্তার নার্সের সাথে মিসবিহেভ করলো, হাসপাতালে আপত্তিকর কাজ করলো, যেটি কিন্তু এক্সপেক্টেড ছিল না। তখন এইগুলি নিয়ে আমার রোগীর চিকিৎসাবাদ দিয়ে তখন অন্যদিকে যেতে হয়। কখনো কখনো এইসব ঘটনায় কিন্তু বিব্রতকর সিচুয়েশন হাসপাতালে তৈরি হয়। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা, আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আবার হাসপাতালে প্রশাসক হিসেবে অজস্র অভিজ্ঞতা, এটি এই ছোট অনুষ্ঠানে বলে শেষ করা যাবে না। তবে আমি যেটি দেখতে পাই, এক কথায় যদি বলি, আমাদের ডাক্তার, নার্স, চিকিৎসা সংশ্লিষ্ট সকলকে অনেক বেশি পেশাদারিত্ব সম্পন্ন হতে হবে। অন্যথায় এদেশের এত বড় যে অর্জন, হেলথ সেক্টরের এত কোটি কোটি টাকার বিনিয়োগ কিন্তু ভেস্তে যাবে। মানুষ কিন্তু মনে করবে যে এদেশে ডাক্তার নার্স ভালো না। এদেশে ডাক্তার নার্সরাই কিন্তু বিদেশ গিয়ে অনেক ভালো করছে, পরীক্ষায় ফার্স্ট হচ্ছে,
পোস্ট ফেলোশিপ করছে, বড় বড় হাসপাতালে কাজ করছে বাংলাদেশি ডাক্তাররা, আমি গিয়ে পেয়েছি। কিন্তু তারা এদেশ থেকে চলে যাচ্ছে। দুটি বিষয়, এদেশের রোগীদেরকে বা তার স্বজনদেরকেও কিন্তু মাথায় রাখতে হবে যে একজন চিকিৎসকের প্রতি সম্মান কী, একজন হাসপাতালে এসে কী ধরনের আচরণ করা হয়। বিদেশে কিন্তু হাসপাতালে গিয়ে একদম জিরো টলারেন্স বলা আছে, যে মানে ডাক্তারদের স্বাস্থ্যসেবায় যদি কেউ বাধা দান করে, ডাক্তারকে যদি কেউ গালি দেয়, গায়ে হাত দেওয়া তো অনেক বড় বিষয়, এগুলি আমাদের দেশে প্রায়ই এইসব ঘটনা শোনা যায়। বিদেশে এটা রীতিমতো অসম্ভব বিষয়, একটা গালি দিলে পর্যন্ত তার 6 মান্থ জেল হবে। সুতরাং আমরা আশা করব এদেশের রোগী, তার স্বজন, আপনারাও দায়িত্বশীল আচরণ করুন। কোনো ডাক্তার যদি দায়িত্বশীল আচরণ না করে, তার যেমন বিচারের ব্যবস্থা রয়েছে, তেমনি রোগীর স্বজনদেরকেও কিন্তু আমাদের বলতে হবে যে হাসপাতালের পরিবেশ রক্ষার জন্য আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজন ছাড়া হাসপাতালে অযথা লোকজন আসবে না, খুব দায়িত্বশীল এবং লিগ্যাল একজন গার্ডিয়ান থাকবে, যার সঙ্গে আমি রোগ নিয়ে কথা বলবো। বাংলাদেশে হয় কি, 2 জন লোক কথা বলে গেছে, কিছুক্ষণ পর আরও 4 জন লোক আসে, আমার রোগীর কী অবস্থা, ও বুঝে নাই, আমাকে বুঝায় বলেন। রোগীর তথ্য কিন্তু সবাইকে দেওয়া যাবে না, এটি তথ্যের গোপনীয়তা অত্যন্ত স্ট্রিক্টলি মেনটেন করা উচিত, কারণ রোগীর প্রাইভেসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা আমি একেবারে অ্যাসাইন্ড পারসন ছাড়া এবং একেবারে সুনির্দিষ্ট লিগ্যাল পারসন ছাড়া কাউকে বলতে বাধ্য নই। সুতরাং এই ঘটনাগুলিকে যে ঠিক করা যায়, প্রশাসক হিসাবে আসলে এই ধরনের ঘটনাই ঘটে। আমরা কখনো কখনো যেটি দেখি যে আর্থিক অসচ্ছলতা একটি বড় বিষয়, হয়তো রোগীটি ভেন্টিলেটরে আছে বা লাইফ সাপোর্ট মেশিন যেটিকে মানুষ বলে সেখানে আছে, খুলে নিয়ে যেতে চাচ্ছে, কেন? তার টাকা নাই। কিন্তু তিনি যদি স্বাস্থ্য বিমার অধীনে হতেন তাহলে কিন্তু তার টাকার কথা ভাবতে হতো না, তার বাড়িঘর বিক্রি করতে হতো না। আমরা প্রায়শই দেখি যে মানুষজন কিন্তু জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে, গাড়ি বিক্রি করে, রীতিমতো দরিদ্র হয়ে যাচ্ছে চিকিৎসা করতে গিয়ে। আমরা এমনটি কখনো চাই না। তাই আবারও বলছি, স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক। প্রশাসক হিসেবে এটিও আমার একটি মেসেজ সরকারের প্রতি, যে স্বাস্থ্য বিমাকে বাধ্যতামূলক করতে হবে। আমি বাধ্যতামূলক শব্দটা কেন বলেছি? কারণ আপনি পাবলিককে যখন বলবেন, পাবলিক বলবে আমার অসুখ নাই, আমি খামাখা বছরে 5,000 টাকা কেন নষ্ট করব। বছরে 5,000 টাকা মানে হচ্ছে ডেইলি 13 টাকা 50 পয়সা। কিন্তু আপনি এইটা দিয়ে আপনি যদি অসুস্থ হন 5 লক্ষ টাকার কিন্তু কভারেজ পাবেন। স্যার, অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশ যান, এক্ষেত্রে দেশীয় হাসপাতালগুলো কিভাবে তাদের সেই আস্থা তৈরি করতে পারে? এটি আসলে একটি প্রেস্টিজের বিষয়। যার অর্থনৈতিক সচ্ছলতা আছে, সামর্থ্য আছে, তিনি বিদেশ যাবেন। আপনার যেহেতু কোনো আইন নাই যে আপনি বিদেশ গিয়ে চিকিৎসা করতে পারবেন না, সুতরাং কিছু লোক বিদেশ যাবেই। কিছু লোক বিদেশে গিয়ে মারা যাওয়াটাকেও, আমি সরি টু সে, একটা তার জীবনের ইনিংস মনে করে। শুধু কি বাংলাদেশের মানুষ বিদেশ যাচ্ছে? নো, বাংলাদেশের মানুষ কলকাতায় যাচ্ছে, কলকাতার মানুষ চেন্নাই যাচ্ছে, চেন্নাইয়ের মানুষ দিল্লি যাচ্ছে, দিল্লির মানুষ থাইল্যান্ড যাচ্ছে, থাইল্যান্ডের মানুষ সিঙ্গাপুর যাচ্ছে, সিঙ্গাপুরের মানুষ আমেরিকা ইংল্যান্ড যাচ্ছে। এটি ইটস এ সাইকেল, যাবেই। এখন প্রশ্ন হচ্ছে যে আবারও বলেছি যে এখানেও গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম যত বেশি এদেশের হেলথ কেয়ারকে ফোকাস করবে, আমি তো আমার প্রচার করছি, আমি আমার ফেসবুকে দিচ্ছি, ডিজিটাল প্রচার করছি, পত্রপত্রিকায় দিচ্ছি, সবই করছি, কিন্তু গণমাধ্যমের একটি মেসেজ বা একটি যে হ্যাঁ বাংলাদেশের মানে ওয়ার্ল্ডের সবচেয়ে কম খরচে কিডনি প্রতিস্থাপন হয়, অথবা বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের সাফল্য এত %, বাংলাদেশ এখন হৃদরোগ চিকিৎসায় গর্ব করে, রোগীদের বিদেশ যেতে হয় না, এই মেসেজগুলি কিন্তু অনেক বড় দিবে। বা বাংলাদেশে চিকিৎসার ব্যয় পৃথিবীর সবচেয়ে কম। মানুষ নেগেটিভ কথা বলে যে বাংলাদেশের চিকিৎসার ব্যয় কোটি কোটি টাকা। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে বাংলাদেশে 2.5 থেকে 3 লাখ টাকা একটা বাইপাস করা যায়। এটাই ইন্ডিয়ার মধ্যমমানের হাসপাতালে 7 থেকে 8 লাখ রুপি, আরও বড় হাসপাতালগুলিতে 10-15 লাখ রুপি, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে 50 লাখ টাকা, ইংল্যান্ড আমেরিকা তো বাদই দিলাম। তারপর সেখানে থাকা, খাওয়া, প্লেন ভাড়া, শ্রীলেদারের জুতার ব্যাগ কেনা, কিংবা মোস্তফা মার্টের শপিং তো বাদই আছে। তো এগুলির ভিড়ে বাংলাদেশের মানুষের কাছে কেন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, বাংলাদেশে একজন ডাক্তার স্পেশালিস্ট দেখাইতে 500, 700, 1000 টাকা লাগে। আপনি বিদেশে গিয়ে যে কোনো একটা স্পেশালিস্ট দেখাতে গেলে মিনিমাম $200 থেকে $300 বা পাউন্ড লাগবে, প্রায় 50,000 টাকা। তাহলে বাংলাদেশের চিকিৎসা খরচ কম। এখন মানুষ কি কারণে মনে করে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এক্সপেন্সিভ, ডাক্তারদেরকে নেগেটিভ কথা বলে, ডাক্তাররা ডাকাত, এসব বাজে বাজে কথা বলে? কারণ বাংলাদেশের হেলথের কোনো বাজেট থাকে না। উনি যখন বিদেশ যাচ্ছে তখন তো তিনি একটা বাজেট করে যাচ্ছে,
ডাক্তার বললো আপনার খরচ হবে 3 লাখ রুপি, দ্যাট ইজ প্রায় 4 লাখ টাকা, উনি নিয়ে যাচ্ছে 5 লাখ টাকা, কোনো রিস্ক নিচ্ছে না। অ্যান্ড বাংলাদেশে কী করছে, বুকে ব্যথা হচ্ছে 500 টাকা নিয়ে আসছে, ডাক্তারের ভিজিট 600 টাকা, ওই ডাক্তার 100 টাকা কম রাখে নাই, বাস বাংলাদেশের ডাক্তারের মতো খারাপ পৃথিবীতে নাই। বাংলাদেশের টাকা খরচ, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মানুষ পকেটে টাকা চিকিৎসা করে। যদি হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হতো তাহলে ডাক্তার রোগীর মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো আলোচনাই থাকতো না। ডাক্তার রোগীর সম্পর্ক হতো প্রফেশনাল, ক্যাশলেস, কার্ড নিয়ে আসতো, দিত, কার্ড পাঞ্চ করতো, ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিবে। বিদেশের চিত্র হচ্ছে এটা। এই জন্যই মানুষ বিদেশের চিকিৎসাকে খুব চমকপ্রদ বলে, গর্ব করে, মনে করে যে ফ্রি চিকিৎসা, আসলে কিন্তু ফ্রি না, সে বছরের শুরুতেই টাকা দিয়ে রাখছে। স্যার, রোগীদের আস্থা অর্জনে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের গুরুত্ব কতখানি? এখন কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ নেগেটিভ কথা বলে ফেলে, আমি অপেক্ষা করছি, ওই ডাক্তার এই করছে, ডাক্তার ওষুধ কোম্পানি টাকায় সিনেমা দেখতে গেছে, ইত্যাদি ইত্যাদি বলে। তখন মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, চিকিৎসকরাও সচেতন হচ্ছে। সুতরাং আমি যেটি বলবো যে আমাদের পেশাদারিত্ব বাড়াতে হবে। পেশাদারিত্ব বাড়ানোর জন্য রোগীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই যে রোগী যে কথাটি বলে যে অযথা ডাক্তার টেস্ট লিখছে, অযথা ওষুধ লিখছে, কখনো কখনো ডেট এক্সপায়ারি ওষুধও পাওয়া যাওয়ার কথা শোনা যাচ্ছে। কোনো কোনো ডাক্তার তার ব্যাগের মধ্যে ওষুধের কৌটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিক্রির জন্য, এগুলি অপেশাদার, এগুলি করা যাবে না। নির্দিষ্ট সেন্টারে ডায়াগনস্টিক্স টেস্ট একদম বাধ্যতামূলক করা, হ্যাঁ আপনি গাইড দিতে পারেন রোগীকে। রোগী যদি বলে যে স্যার আমি এই টেস্টগুলি কোথায় করব, যে আপনি এখানে করতে পারেন, এরা মানসম্মত, কিন্তু আপনি ওখান থেকে করে না আসলে আমি দেখবই না বা রোগীর রিপোর্টকে ছুঁড়ে ফেলে দেব, সেগুলি হচ্ছে কিন্তু অনাস্থা সৃষ্টি করছে। তখন রোগীরা মনে করছে ডাক্তার বোধহয় তার কোনো একটা স্বার্থের কারণে এরকম করছে, হয়তো ডাক্তার ভালোর জন্যই করেছে, কিন্তু সেটাকে বুঝিয়ে বলতে হবে, পরিবেশটাও এরকম করতে হবে, তাহলে কিন্তু ডাক্তার রোগী সম্পর্কের। এবং আবারও বলছি, এখানেও গণমাধ্যমের ভূমিকা আছে। গণমাধ্যম যত পজিটিভ নিউজ ছাড়া পাবে, যেমন এই রোগীর সাথে এই ডাক্তারের সম্পর্ক, এরকম গল্পগুলিও কিন্তু ছাপানো হতে পারে। এগুলিও কিন্তু সপ্তাহে একদিন যে ছুটির দিনের বিশেষ ম্যাগাজিন বের হয়, সেখানে কিন্তু হতে পারে যে একজন ডাক্তারের সাথে রোগীর সম্পর্কটা এরকম যে রোগী মারা গেছে, তার শ্রাদ্ধে কিংবা কুলখানিতে ডাক্তার তার বাড়িতে গেছে, এরকম ঘটনা কিন্তু আই এম সো লাকি যে আমি কিন্তু এরকম ঘটনার সাক্ষী। একই ছাতার নিচে বা একই আমব্রেলার নিচে যদি আমরা সমস্ত স্বাস্থ্যসেবাগুলো একসাথে পেতে চাই, তাহলে ইউনিভার্সাল মেডিকেল কলেজ একটি অনন্য উদাহরণ আমাদের মধ্যে তৈরি করতে পারে। সাধারণত ঈদের সময়ে বেশিরভাগ হাসপাতালসমূহ সীমিত পর্যায়ে কার্যক্রম চালু রাখে। এক্ষেত্রে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ঈদ পরিকল্পনা কি? আমরা একটি আমাদের স্লোগান বলেছি যে ঈদের এই শুনশান নীরবতায় আপনার পাশে যেও থাকুক আর না থাকুক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আছে সারা বছরের মতোই, দিবারাত্রি 24 ঘন্টা। অর্থাৎ আমার স্লোগানের মধ্যে কিন্তু আমি সব বলে দিয়েছি যে ইউনিভার্সাল মেডিকেল কলেজের কার্যক্রম একদম সারা বছরের মতোই আমাদের পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, রোজা সব কিছুতে সমানভাবে 365 দিন 24/7 সার্ভিস চালু আছে। আমাদের একদম ওয়ান স্টপ কার্ডিয়াক সেন্টার, ওয়ান স্টপ ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, 0 to অ্যাডাল্ট আইসিইউ, গাইনিওপস, ইমার্জেন্সি, ট্রমা বা অ্যাক্সিডেন্ট, যেই সার্ভিসগুলি ঈদের সময় বা ফেস্টিভ্যালগুলোতে বেশি প্রয়োজন হয়, এগুলি আমাদের একেবারে 100% চালু আছে। আমরা প্রার্থনা করি এই ফেস্টিভ্যালটি আনন্দময় হোক, কিন্তু তারপরেও সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে অন্য কোনো হাসপাতালে দেখা গেল অপারেশন পরবর্তী জটিলতা, হয়তো ওই হাসপাতালটিতে আইসিইউ নেই, কিংবা একটি বাচ্চা ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে তার এনআইসিইউ সাপোর্ট লাগবে, কিংবা যদিও এই ঈদে কোরবানি দেওয়া হয় না, কখনো কখনো কোরবানি দিতে গিয়ে দেখা যায় অনেক বড় ট্রমা হয়েছে, হাতে কোপ পড়েছে, ইনজুরি হয়েছে, বড় ধরনের কাট ইনজুরি, যেগুলির জন্য ইমার্জেন্সি ভাস্কুলার এবং অর্থোপেডিক সার্জারি দরকার। সব সার্ভিসগুলি আমাদের চালু আছে এবং 24 ঘন্টা আমাদের আইসিইউ, হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে, যেগুলির মাধ্যমে দূরপাল্লার এবং রিমোট অঞ্চলের মানুষকেও কিন্তু উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া যায়। এই ক্ষেত্রে আমি এটাও বলতে চাই আবারও যে আমাদের কিন্তু যে আইসিইউ হেলিকপ্টার সার্ভিস, সেটি বাংলাদেশের যে হার্ট অ্যাটাকে মানুষের মৃত্যু হয়, এই আইসিইউ হেলিকপ্টার সার্ভিস যদি তারা গ্রহণ করতে পারে এই সেবাটি, তাহলে কিন্তু মানুষগুলি প্রাণে বেঁচে যাবে। কারণ সারা বাংলাদেশ প্রদক্ষিণ করতে কিন্তু একটা হেলিকপ্টারের সর্বোচ্চ যে সবচেয়ে দূরপাল্লার জেলাটিতেও 1.5 ঘন্টার বেশি লাগে না। এই সময়ের মধ্যে যদি এই বুকে ব্যথার পেশেন্টটিকে রেস্কিউ করে একটি কার্ডিয়াক সেন্টারে আনা যায় এবং তাকে তাৎক্ষণিক ক্যাথল্যাবে নিয়ে এনজিওগ্রাম করা যায় এবং তার কালপ্রিট ভেসেলে যদি আমি রিং পরিয়ে দিতে পারি, যেটিকে প্রাইমারি পিসিআই বলে, তাহলে এই মানুষটি কিন্তু বেঁচে যেতে পারে। এটি কিন্তু উন্নত বিশ্বের চিকিৎসা, যেটি আমাদের দেশে বিদ্যমান, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে বিদ্যমান।
এবং সেটি ঈদের সময়, পূজা রোজা সব সময় চালু আছে। স্যার, রোগী সেবায় মানবিকতা এবং প্রযুক্তিগত সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে থেকে 50 বছর আগেও যখন বাংলাদেশে এক্সরে ছাড়া কিছু ছিল না, তখনও ডাক্তারের প্রতি রোগীর যে এক্সপেকটেশন ছিল যে ডাক্তারের ব্যবহার ভালো না, ডাক্তার আমার সাথে ভালো ব্যবহার করে নাই, অথবা ডাক্তার আমার সাথে ভালো ব্যবহার করেছে। এখনকার এই যুগে দাঁড়িয়ে যখন 1.5+ ডিজিটাল MRI আমরা ডিল করছি, আমরা ক্যাথল্যাব ডিল করছি, যারা ডিজিটাল প্রেসক্রিপশন করছি, একই সময়ে এসেও রোগীদের কিন্তু একই রকম কথা। রোগীদের যদি জিজ্ঞেস করেন ডাক্তারটা কেমন, ডাক্তারের ব্যবহার ভালো না, কথা শুনে নেয় মনোযোগ দিয়ে, অথবা না ডাক্তারটা খুব ভালো, আমারে খালাম্মা ডাকছে, মাসি ডাকছে, কিংবা আমারে আসার সময় পিঠে ধরে বলছে যে আপনি ভালো হয়ে যাবেন। তার মানে আমাদের যে প্যাশনেট বিষয়গুলি আছে, মানবিক বিষয়গুলি, এগুলি সারা জীবন টিকে থাকবে। রোবোটিক সার্জারি আসুক, রোবোটিক সার্জারি বাংলাদেশে চালু করবে। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I অ্যাক্সেস টু ইনফরমেশন একটি ডিপার্টমেন্ট আছে, তার একটা টেলিমেডিসিন সেবা একটি CSR প্রোগ্রাম ছিল। আমরা ইউনিভার্সাল মেডিকেল এটার পার্টনার ছিলাম। তো আমরা সারা দেশে প্রায় 17টা জায়গায় গ্রামীণ ফোন আমরা এবং A2I মিলে এটা চালু করলাম। আমরা একটা স্টেক হোল্ডার। এটা হচ্ছে স্বল্প মূল্যে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা। এটা খুবই, যেমন ঢাকায় আপনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আপনি ঢাকায় কম্পিউটারে বসবেন, আর সরাইলের উচালিয়াপাড়া গ্রামে একজন নারী বসবে আরেকটা কম্পিউটারে। আপনি রিয়েল টাইম টেলিমেডিসিন, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করছেন আপনার নাম কি, আম্বিয়া বেগম, বয়স 25, সে প্রেগনেন্ট, তার ব্লিডিং হচ্ছে, আপনি ওইখানে বসে যা বলছেন তা তো সত্যি বলছেন। এইদিকে একজন প্যারামেডিক থাকবে, সে কিন্তু তার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, তার লেগেডিমা, অ্যানিমিয়া সব দেখে আপনাকে ফোন দিচ্ছে। কোনো ইনভেস্টিগেশন থাকলে সেটাও আপনাকে স্ক্যান করে তাৎক্ষণিক দিচ্ছে। অর্থাৎ রীতিমতো এটা একদম কিন্তু রিয়েল টাইম ভার্চুয়াল একটা ট্রিটমেন্ট। কিন্তু এই সার্ভিসটা মাত্র 50 টাকায়, কিন্তু এই সার্ভিসটা ফাইনালি টিকে নাই। কেন টিকে নাই? আমরা বিভিন্ন জায়গায় 17টা সেন্টারের মানুষের একটা ডাটা কালেকশন করলাম। রোগীর একটাই কথা, না ডাক্তার আমাকে গায়ে হাত দিয়ে দেখে নেই, ডাক্তার আমি দেখি না, ডাক্তারকে টেলিভিশনে দেখছি। অনেক রোগীরা তো কম্পিউটার বুঝে না, টেলিভিশনে দেখছি বলে। না আমারে পালস দেখে নাই ডাক্তার, নিজে ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে দেখে নাই। মানুষের অতৃপ্তি বা মানে তুষ্টির অভাব হচ্ছে এগুলি। সুতরাং এগুলি কিন্তু একটা মানবিক বিষয়, টাচ, স্পর্শ। সুতরাং রোগীকে আমরা যে পালস দেখি, আপনি ডাক্তার যেহেতু আপনি জানেন, আমরা কিন্তু হাচিসনে পড়েছি সেগুলি, যে হাউ টু ফিল দ্য পালস, মানে রোগীর হাতকে ধরতে হয় কীভাবে, একটা হ্যান্ডশেক ভঙ্গিমায়। অর্থাৎ রোগীর সাথে আমার ডাক্তার হিসেবে প্রথমে একটা বন্ডিং হলো, যে মানবিকতা নিয়ে আমরা কথা বলছি। যতই আমি একদম স্পাইরোমেট্রি দিয়ে বা পালস অক্সিমেট্রি দিয়ে পালস দেখি, কিন্তু হাত ধরে পালস ধরার রোগী বলে যে ডাক্তার আমাকে নিজে দেখেছে, নিজে হাত দিয়ে দেখেছে। এগুলি অনেক বড় একটা বিষয়। সুতরাং ডিজিটালাইজেশন যতই হোক, মানবিকতা টিকে থাকতেই হবে। ডাক্তারদের, নার্সদের বা সেবা সংশ্লিষ্ট সকলের এই মানবিক গুণাবলী থাকতেই হবে। এটা যখন থাকবে না, তখন ডাক্তারি টিকে থাকবে না বলে আমার মনে হয়। স্যার, বর্তমান বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থায় যে উন্নত প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থা চালু আছে, বর্তমানে সে জায়গায় বাংলাদেশ কতটা এগিয়ে গিয়েছে বলে আপনি মনে করেন? আমি কিন্তু আবার শুরুতেই বলেছি যে বাংলাদেশ এখন একটি স্বাস্থ্যসেবার চমকপ্রদ অবস্থানে দাঁড়িয়ে আছে। উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা বাংলাদেশে বিদ্যমান। প্রায় সকল সুবিধা কিন্তু কী কারণে বলেছি, আমি আগেও বলেছি যে অর্গান ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক সার্জারি, এছাড়া খুব দামি দামি কিছু মেডিকেশন আছে যেগুলো আসলে আমাদের দেশের স্বাস্থ্যে, মানে মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেও কিন্তু চিন্তা করতে হবে যে সব ওষুধ এই দেশে চালানোর মতো রুগী নাই। কিন্তু বিদেশে যেমন অনেক দামি দামি থেরাপি আছে, কতগুলি চিকিৎসা, এগুলি কোনো সেন্টার হয়তো চালু করেছে, কিন্তু খুব অ্যাভেলেবিলিটি এখনও করা যাবে না। এবং আমি যেটি বলছি যে বাংলাদেশ এবং স্বাস্থ্য খাতে কিন্তু বিনিয়োগ বাড়ছে, নতুন নতুন অনেক হাসপাতাল হচ্ছে, অনেক হাসপাতাল যা করেছিল তার থেকে ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা একটু আগেও কিন্তু আলোচনায় বলেছি যে আমার ইউনিভার্সাল মেডিসিটি 500 শয্যার সুপার স্পেশালিটি হচ্ছে। অর্থাৎ এখানেই উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা বিদ্যমান থাকবে। সুতরাং হেলথ কেয়ারে আমরা অনেক দূরে গিয়েছি। স্যার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি বলেছি আপনাকে যে ইউনিভার্সাল মেডিকেল কলেজের যে সুপার স্পেশালিটি ইউনিভার্সাল দ্য মেডিসিটি নির্মাণ কাজ দ্রুত চলছে। এটি 4টি বেসমেন্ট সহ 15 ফ্লোর, দ্যাট ইজ 19 তলা সুপার স্পেশালিটি, যেখানে 500 বেডের অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন সহ বিভিন্ন প্রযুক্তিগত চিকিৎসা সেবা থাকবে। এবং যে কার্ডিয়াক সেন্টার আছে এটি আরও বড় হবে, ক্রিটিক্যাল কেয়ার আরও বড় হবে, 0 to অ্যাডাল্ট ICU বড় হবে, ডায়ালাইসিস হবে আরও অনেক বেশি,
বা আমাদের সেবার পরিধিটা অনেক বড় হবে এবং আমাদের যে মেডিকেল কলেজ রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ এটিকে আরও মানসম্মত করা। আমাদের 12তম ব্যাচ এবার প্রবেশ করছে এবং এই মেডিকেল কলেজের রেজাল্ট প্রফেশনাল পরীক্ষাগুলিতে অনেক ভালো। আমরা এটিকে আরও বড় পরিসরে করতে চাই, আরও বড় ক্যাম্পাস নিয়ে করতে চাই। আমাদের নার্সিং কলেজ আছে যেখানে ডিপ্লোমা, বিএসসি, পোস্ট বেসিক এবং এমএসসি রয়েছে এবং আমাদের নার্সরাও কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে এবং আমাদের যে নার্সিং সেন্টার সেগুলিতে কিন্তু প্রতি বছর ভর্তির সময় একটি সিটও খালি থাকে না। এটির মানদণ্ড প্রমাণ করে। আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশালে আমাদের দুটি আধুনিক ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টার রয়েছে। আমরা ঢাকার আশেপাশে আরও 5টি জেলায় খুব শীঘ্রই আমাদের এই কার্যক্রম শুরু করব এবং আমরা যেটি মানুষকে স্বাস্থ্য সচেতনতার জন্য বেশি উদ্বুদ্ধ করতে চাই। স্বাস্থ্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার তো অনেকেরই আছে, কিন্তু আমরা মানুষকে হেলথ কনসিয়াস করতে চাই। আমরা একটা জিনিস দেখেছি, অনেক শিক্ষিত মানুষ, অনেক পদস্থ সরকারি কর্মকর্তাও কিন্তু তার নিজের স্বাস্থ্য সম্পর্কে একেবারেই ওয়াকিফাল না। ইটিটি পরীক্ষা অনেকে জানে না। আমরা রুগীকে যখন বলি যে আপনি হেলথ চেক আপগুলি করেন বছরে 2 বার মাস্ট, বলে যে না আমার তো কোনো অসুখ নাই, অথবা আমার তো কেউ ডায়াবেটিস আছে কি না বা প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে কি না, বলে না আমার তো কোনো সিমটম নাই। তার যে সিমটম নাই বললো সেটি হচ্ছে আরও বড় ক্ষতিকর জিনিস। যদি সিমটম থাকতো তাহলে অন্তত ডাক্তারের কাছে গেলে ডাক্তার ব্লাড প্রেশারটি মাপতো। সুতরাং এর জন্য নিয়মিত আমরা যে কাজটি করে থাকি, আমরা কিন্তু বিশেষ দিনগুলিতে ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প করি, যেখানে মানুষকে ফ্রি রক্তচাপ পরীক্ষা, ফ্রি ইসিজি করা, ফ্রি ব্লাড সুগার দেখা, মানুষকে বিভিন্ন পরামর্শ দেওয়া এবং ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার পাশাপাশি তাকে তাৎক্ষণিক যদি কোনো মেডিকেশন হয় সেটিকে আমরা কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি। যে একজন পেশেন্ট তার প্রেশার মেপে দেখলাম 170 বা 110, তিনি জানেন না তার যে প্রেশার এত বেশি, তাকে আমরা একটা এমডোকেল 5 খাওয়িয়ে দিয়ে বলছি যে আপনি এখন থেকে রেগুলার এই ওষুধটা খাবেন, এই পরীক্ষাগুলি করবেন এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন। সুতরাং আমরা একটি ইউনিভার্সাল টেলিভিশন নামে একটি টেলিভিশন চ্যানেলও, ইউটিউব চ্যানেলও চালু করছি, যেটিও মানুষের কল্যাণে কাজ করবে, যে মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্যই কিন্তু আমরা এই চ্যানেলগুলিতে কথা বলবো। বিভিন্ন ডাক্তাররা কথা বলবে, মানুষের সচেতনতা নিয়ে কথা বলবো। শুধুমাত্র মানুষের স্বাস্থ্য সচেতনতা না, এই সামাজিক যে অবক্ষয় হচ্ছে এগুলির জন্য আমরা কিছু বিশিষ্ট মানুষজনকে আনবো। এই যে মানুষের যে অসহিষ্ণুতা বাড়ছে, মানুষের যে এত রাগ, মানুষের এইটা কিন্তু, এবং এর জন্য অন্যতম একটি প্রধান কারণ কিন্তু আমি মনে করি যে মোবাইল ফোন, যে মানুষের যে ঘুম কমে যাচ্ছে, মানুষ রাত জেগে স্ক্রল করছে, তার ঘুমাচ্ছে না, ভোর 5টা পর্যন্ত মোবাইল ফোনে আছে, সে পরিমিত ঘুমাতে পারছে না বলে সে ইরিটেটেড হয়ে থাকছে, রাস্তায় এসে মানুষের সাথে সামান্য বিষয় নিয়ে বাকবিতণ্ডা করে কিন্তু খুন খারাপের মতো ঘটনা ঘটে যাচ্ছে। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মার দিন রাত এভাবেই কাটে, বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, জানো বাবা মাকে আমি কাছেই পাই না, দুজনকে খুব মিস করি। কিন্তু ওরা যে সুপার হিরো, সুপার হিরোদের অনেক দায়িত্ব। কি বললে? আমি অনেক একা? আরে না, তুমি তো আছো। এমন নিবেদিত প্রাণ একঝাঁক সুপার হিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ওরে দুষ্টটা, এখনো ঘুমাওনি? না। কি ইমার্জেন্সি? এখনই আসছি। তখনই কেউ দেয় হাত বাড়িয়ে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। স্যার, দর্শকদের উদ্দেশ্যে একজন চিকিৎসক হিসেবে আপনার বিশেষ স্বাস্থ্যবার্তা কি? আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, একজন চিকিৎসক হিসেবে, প্রশাসক হিসেবে না, আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, আপনারা স্বাস্থ্য সচেতন হন। বিদেশে মানুষ কিন্তু স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, সুতরাং এই দেশের মানুষ শুধুমাত্র অসুখ হলে ডাক্তারের কাছে যায় বা টেস্ট করে। আমি বলবো যে আপনারা বছরে কমপক্ষে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত হাঁটাচলা করুন, সুস্থ স্বাভাবিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আমাদের যে শাকসবজি ফলমূল আছে এবং আমাদের যে সুষম খাদ্য বলতে যা বোঝায় সেটিকে ফলো করুন। এই যে জাঙ্ক ফুড, এখন যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি দেখি যে একটি পরিবার পুরোটাই হয়তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া করছে, এগুলিকে বাদ দিয়ে একদম স্বাস্থ্যসম্মত খাবার খান এবং স্থূলতা পরিহার করুন। রাত জেগে মোবাইল না টিপে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ুন এবং
সকালে উঠে দিনের কাজগুলি করুন, অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, উৎফুল্ল থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন। অন্যদেরকে ফেসবুকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিন, তাহলে আশা করব যে আপনারা সুস্থ থাকবেন অনেক দিন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর পরামর্শের জন্য। সুপ্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে।